বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ফিনান্স, ব্যাংকিং ও বিমার কোশ্চেন অ্যানালাইসিসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে মূলত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, এবং তার পাশাপাশি হচ্ছে আজকের এই ক্লাসটি যারা হচ্ছে দ্বিতীয়বার ভর্তি প্রস্তুতি নিতে চাই, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফিনান্স আর হচ্ছে মার্কেটিং এই জায়গা থেকে প্রশ্ন আসে। সো যারা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন অথবা দ্বিতীয়বার ভর্তির চিন্তাভাবনা করছেন, যদি টার্গেট আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। যেহেতু ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসে আমরা চাইবো যে আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ উপস্থিতি, এবং আজকের ক্লাসটি যারা করবেন তারা আশা করি যে ফিনান্স থেকে যে ধরনের প্রশ্নগুলো বিগত বছরের ভর্তি পরীক্ষায় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এসেছিল সেগুলো আমরা সবাই মিলে সমাধান করে ফেলবো, যাতে আমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেই ফিনান্সের 20টা প্রশ্ন আসবে 20টাই যাতে আমাদের কমন পড়ে, সেই লক্ষ্যেই আমরা হচ্ছে ক্লাসটা করার চেষ্টা করব। সবার কাছে জাস্ট একটাই অনুরোধ থাকবে, যথাসম্ভব ক্লাসটা আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, এবং যত বেশি সম্ভব শেয়ার করবেন, মেনশন করবেন, অথবা একটু কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, ততই আমাদের উৎসাহ উদ্দীপনা বাড়বে। এবং আপনাদেরও আশা করি লেখাপড়ার প্রতি যেই আগ্রহটা আছে সেই আগ্রহটা ধীরে ধীরে বাড়তে থাকবে। যদিও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের এখনও ভর্তির কোনো নির্দেশিকা দেওয়া হয় নাই, কবে নাগাদ পরীক্ষা হতে পারে এই বিষয়ে আমরা ওয়াকিবহাল না। তারপরেও যেহেতু অনেকেরই ঢাকা শহরের প্রথম সারির যে কলেজগুলো সেগুলো নিয়েই যেহেতু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অনেকেরই হয়তো আগ্রহ আছে, বিশেষ করে মেয়ে স্টুডেন্ট যারা গার্জিয়ান ঢাকার বাইরে হয়তোবা পাঠাইতে চায় না, ইডেনে ভর্তি করাই দিতে চায় বা বেগম বদরুন্নেসায় ভর্তি করাই দিতে চায়, ছেলেদের হয়তোবা যদি আর্থিক সামর্থ্য না থাকে ঢাকার বাইরে গিয়ে থাকার মতো, সেক্ষেত্রে তিতুমির কলেজ বা ঢাকা কলেজ যদি আপনার টার্গেট হয়ে থাকে তাহলে ক্লাসটি মনোযোগ সহকারে করলে আশা করি আপনি উপকৃত হবেন। দেখার চেষ্টা করব আমরা শুরুতেই যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় দেখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই জায়গাতে মূলত অংশ হচ্ছে 3টা। প্রথম পত্র সেটা হচ্ছে ফিনান্স, দ্বিতীয় পত্রের মধ্যে 2টা ভাগ, একটা হবে হচ্ছে ব্যাংকিং আর একটা হবে হচ্ছে বিমা। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা ফিনান্সের যে প্রথম পত্র সেই ফিনান্সের প্রথম পত্রের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে কোনো ব্যাংকিং ও বিমা এর আলোচনা থাকবে না। ফিনান্স প্রথম পত্র থেকে বিগত বছরে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অথবা আগে যে নাম ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, এখান থেকে আসা বিগত বছরের প্রশ্নের সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকেই প্রশ্নের সংখ্যা দেখেই আপনারা নিজেরাই আইডেন্টিফাই করে ফেলতে পারবেন স্যার গুরুত্বপূর্ণ টপিক আসলে কোনটা, কোন কোন চ্যাপ্টারটা আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এই বিষয়টা আপনি এখান থেকেই যদি লক্ষ্য করেন তাহলে আশা করি ভালো মতো বুঝে ফেলতে পারবেন। খেয়াল করেন, আমরা সকলেই জানি যে ফিনান্সের প্রথম পত্রে আমাদের মোট অধ্যায় হচ্ছে 9টা অধ্যায়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলধন ব্যয় চ্যাপ্টার, অর্থাৎ অধ্যায় নাম্বার 7 এই জায়গা থেকে আসা। অধ্যায় নাম্বার 7
ফিনান্স প্রথম পত্র, এখান থেকে মূলধন ব্যয়, এই চ্যাপ্টার থেকে মোট টোটাল প্রশ্ন আসছে হচ্ছে 16টা। বিগত বছরের মোট 8 যে ভর্তি পরীক্ষা, 8 বছরের যে ভর্তি পরীক্ষা, 8 বছরের ভর্তি পরীক্ষার মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 1 বছর আর অধিভুক্ত 7 কলেজ হিসেবে 7 বছর, টোটাল 8 বছরের ভর্তি পরীক্ষাতে 16টা প্রশ্ন আসছে হচ্ছে মূলধন ব্যয় চ্যাপ্টার থেকে। সো ডেফিনেটলি এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে যদি আমরা হিসাব করি, তারপরে হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিক, এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে 14টা। সো দ্বিতীয় স্টার চিহ্ন দিলে আমরা দিব হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 2, এইটাকে অধ্যায় নাম্বার 2 থেকে আসা প্রশ্নের সংখ্যা হচ্ছে কয়টা? 14টা। তারপর মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে 13টা। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো খেয়াল করে দেখেন, ফিনান্সের প্রথম পত্রে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে মোট 92টা। টোটাল প্রশ্ন আসছে মোট হচ্ছে 92টা। 8 বছরে যদি আমরা হিসাব করি, 8 বছরে টোটাল সংখ্যা 20টা করে, যেহেতু প্রত্যেক বছরের প্রশ্ন, টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 160। 160টা প্রশ্নের মধ্যে স্যার 92টা প্রশ্ন, তার মানে প্রায় 100-র কাছাকাছি প্রশ্নই আসছে কোন জায়গা থেকে? ফিনান্স প্রথম পত্র থেকে। এজন্যই আজকের এই ক্লাসটা আমরা ডেডিকেটেডলি রাখছি যে ফিনান্স প্রথম পত্রটাই আমরা আগে ভালো মতো শেষ করে ফেলবো, কারণ প্রায় 3 ভাগের 2 ভাগ প্রশ্নই ফিনান্স প্রথম পত্র থেকে আসছে। আর এই ফিনান্স প্রথম পত্রের মধ্যে 3টা অধ্যায় খেয়াল করেন, মূলধন ব্যয়, মূলধন বাজেটিং, বিনিয়োগ সিদ্ধান্ত এবং আর্থিক বাজার আইনগত দিক। এই 3টা জায়গা থেকেই খেয়াল করে দেখেন প্রায় আপনার কয়টা? 43টা প্রশ্ন। 14 আর 16 কত হয়? 30। 30 আর 13 হচ্ছে কত? 43। আমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা তো ভালোই পারি, ঠিক কিনা? তো 43টা প্রশ্ন, 92টা প্রশ্নের মধ্যে 43টা প্রশ্নই আসছে হচ্ছে 3টা চ্যাপ্টার থেকে। সো আমাকে যদি বলতে বলেন স্যার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, স্যার ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম বলেন, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম প্রশ্নের সংখ্যা দেখে আমরা আন্দাজ করতে পারি। মূলধন ব্যয়, মূলধন বাজেটিং, বিনিয়োগ সিদ্ধান্ত এবং আর্থিক বাজার আইনগত দিক। একেবারে লেস ইম্পর্টেন্ট টপিক স্যার, কোন অধ্যায়টা বাদ দিতে পারি? আর্থিক বিশ্লেষণ, অধ্যায় নাম্বার 4। অধ্যায় নাম্বার 4, এটাকে আপনি সুন্দর মতো বাদ দিয়ে দিতে পারেন। এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে মাত্র 2টা, দরকার নাই, এই চ্যাপ্টারটা চাইলে আমরা বাদ দিতে পারি। বাট অন্যান্য চ্যাপ্টারগুলো ডেফিনেটলি আমরা গুরুত্ব সহকারে সবাই মিলেই শেখার চেষ্টা করব। যারা যারা ক্লাসে জয়েন করেছেন, আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন। ইম্পর্টেন্ট টপিক নিয়ে আশা করি আর কারো কোনো কোশ্চেন থাকা উচিত না। এবার আসেন সরাসরি আমরা লেখাপড়া শুরু করে দিতে চাই। যারা যারা ক্লাসে জয়েন করেছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বক্তব্য একটাই, সেটা হচ্ছে ফিনান্স আপনি ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, খুব ভালো। ইন্টারমিডিয়েটে পড়ে আসেন নাই, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আমার ক্লাসটুকু করেন। আশা করি ফিনান্স থেকে বেসিকের যে দুর্বলতা আপনার রয়ে গেছে, যে ভালো মতো প্রিপারেশন হয়তো বা নিতে পারেন নাই, সে বেসিকের দুর্বলতাটা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা সবাই মিলে কাটায় ওঠার চেষ্টা করব। স্যার চান্স তো শুধু আপনি একা পেলে হবে না, চান্স তো সবাইকে মিলেই পেতে হবে। আর সবাইকে মিলে যদি চান্স পেতে হয়, তাহলে ক্লাস যত সম্ভব যদি আপনি শেয়ার করে রাখেন, আপনারই বন্ধু বান্ধব যে হয়তোবা মুখ লুকায়ে আছে, এখনও লেখাপড়া করবে কি না, না বিদেশ চলে যাবে, না হচ্ছে বিয়ে শাদীর ব্যবস্থা করে নেবে, চিন্তা ভাবনার মধ্যে অনেকেই হয়তো বা আছে, তাদের জন্য একটু ক্লাসটা শেয়ার করে রাখেন। কারণ আপনার একটা ক্লাস শেয়ার যদি একটা ছেলে বা একটা মেয়েকে লেখাপড়ার প্রতি আগ্রহ করে তুলতে পারে, স্যার সোয়াবেরও তো কাজ। কারণ দিন শেষে লেখাপড়া করলেই যে আপনি চান্স পাবেন বিষয়টা এমন না স্যার, আপনার পড়তে হবে, পাশাপাশি মানুষের দোয়া তো লাগবে। আর দোয়া নেওয়ার জন্য ক্লাসটা শেয়ার করে রাখেন, আশা করি উপকৃত হবেন। আসেন শুরু করি আমাদের ক্লাসের আলোচনা। প্রথমেই খেয়াল করব কোশ্চেন নাম্বার 1, এটা গত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন। গত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। সবাই একটু কমেন্টে উত্তর লিখব, কমেন্টে উত্তর লিখব। নিচের কোনটি সরকারি তহবিলের উৎস নয়? সরকারি তহবিল, সরকার, আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের তো স্যার আয় আছে, তো সরকারের যে আয়ের উৎসগুলো বা সরকারের যে তহবিল, এই আয়ের উৎস নয় কোনটা? কোনটার মাধ্যমে সরকারি তহবিল গঠিত হচ্ছে না? সরকারি তহবিল গঠিত হচ্ছে না, যেটার মাধ্যমে সঠিক উত্তর হবে হচ্ছে প্রাথমিক শেয়ার বিক্রয়। কারণ প্রাথমিক শেয়ার বিক্রয়ের মাধ্যমে আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানি তারা তাদের মূলধন সংগ্রহ করে। সো যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করার একটা ওয়ে হচ্ছে প্রাথমিক শেয়ার বিক্রয়। প্রাথমিক শেয়ার বিক্রয় এটা করা হয় হচ্ছে প্রাথমিক বাজারে। আর প্রাথমিক বাজারে প্রথমবার যে শেয়ারটা বিক্রয় করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আইপিও। আসতে পারে পরীক্ষায়, আইপিও এর পূর্ণ রূপ কি? সবাই পারেন, কারণ ইন্টারমিডিয়েটে শিখে আসার কথা। আইপিও এলাবোরেশন, ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রথমবারের মতো শেয়ার বিক্রয়ের জন্য কোম্পানি যে আহ্বান প্রচার করে
বা জনগণকে জানায় সেটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। এর মাধ্যমে কোম্পানি তার মূলধন সংগ্রহ করে। এছাড়া অন্যান্য অপশনগুলো যদি আমরা দেখি, আমদানির উপরে শুল্ক, রফতানির উপরে শুল্ক অথবা আয়কর ইত্যাদি বিষয়ের মাধ্যমে কি গঠিত হয়? সরকারি তহবিল গঠিত হয়। তাহলে সরকারি তহবিলের উৎস নয় হবে হচ্ছে প্রাথমিক শেয়ার বিক্রয়। আশা করি ক্লিয়ার সবার কাছে। কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার প্রশ্ন, নিচের কোনটির উপর একটা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্যটা কি? সম্পদ সর্বাধিকরণ করা। একটা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য বা এটাকে বলা যেতে পারে হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। চূড়ান্ত লক্ষ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি? সম্পদ সর্বাধিকরণ করা। পাশাপাশি আমরা এইটাও মনে রাখবো যে দীর্ঘমেয়াদী তো শিখলাম, স্বল্পমেয়াদী উৎস কোনটা স্যার? স্বল্পমেয়াদী, আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী উদ্দেশ্য যেটা, স্বল্পমেয়াদী উদ্দেশ্য হবে হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। এটা হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী উদ্দেশ্য। আর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বলা হয় কোনটাকে? সম্পদ সর্বাধিকরণ করা। তো প্রশ্ন হচ্ছে সম্পদ সর্বাধিকরণ নিচের কোনটার উপর নির্ভর করে, ডিপেন্ড করে? কি করলে আপনার সম্পদ সর্বাধিকরণ হবে? সম্পদ সর্বাধিকরণ হবে কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে শেয়ারের বাজার মূল্যের উপর। আপনার শেয়ারের বাজার মূল্য যত বৃদ্ধি পাবে তত আপনার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে সম্পদ সর্বাধিকরণ নির্ভর করে কিসের উপর? শেয়ারের মার্কেট প্রাইসের উপর, শেয়ারের বাজার মূল্যের উপর। কোশ্চেন নাম্বার 3, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা এটা কোন নীতি দ্বারা সমর্থিত? আপনি একটা প্রকল্পে বিনিয়োগ করলে ঝুঁকির পরিমাণ বেশি থাকবে, যদি আপনি একাধিক প্রকল্পে বিনিয়োগ করেন আপনার ঝুঁকির পরিমাণ কম থাকে। এই বিষয়টা আশা করি আপনারা যারা এই বয়সের ছেলেপেলে আপনারা খুব ভালো মতোই জানেন যে আপনারা একাধিক জনের সাথে তো সম্পর্ক করে বেড়ান, তাই না? কারণ এখনও তো বিশ্ববিদ্যালয়ে চান্স আপনার হয় নাই, পছন্দের সাবজেক্ট তো আপনার আসে নাই, তাই এই অবসর সময়টাতে কি করে বেড়াচ্ছেন? একাধিক জায়গায় তো আপনি লিঙ্ক লবিং লাগাচ্ছেন, সকালবেলায় একজন বিকালবেলায় একজন, করছেন কি এরকম? যদি করে থাকেন আল্লাহর হস্তে মাপ চান। এই কারণে আপনার এখনও চান্স হয় নাই, এই কারণেই আপনাকে হয়তো বা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া লাগতে পারে। সেগুলো বাদ দিয়ে আসেন, লেখাপড়ার দিকে মনোযোগ করি। মনোযোগটা হচ্ছে এই বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা যেই নীতি দ্বারা সমর্থিত, এটাকে বলা হয় বৈচিত্র্যায়নের নীতি, যার অন্য নাম আমরা বলতে পারি হচ্ছে পোর্টফোলিও নীতি। বৈচিত্র্যায়নের নীতি বা পোর্টফোলিও এর মাধ্যমে যেটা করা হয়, মূল বক্তব্য একাধিক প্রকল্পে বিনিয়োগ করা, একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। এই পোর্টফোলিও নীতির মাধ্যমে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে আপনার ঝুঁকির পরিমাণকে হ্রাস করা বা কমিয়ে দেওয়া। তাহলে পোর্টফোলিও নীতি যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কিসের পরিমাণ হ্রাস পাবে? ঝুঁকির পরিমাণ হ্রাস পাবে। আশা করি ক্লিয়ার এই 3টা প্রশ্ন। এবার আসেন পরবর্তী প্রশ্নে যাই। আজকে ক্লাসে আমরা মোট 92টা প্রশ্ন করব, তো একটু এত স্লো পড়লে আমাদের হবে না। তাড়াতাড়ি যত বেশি পড়তে পারবো তত বেশি আমাদের প্রশ্ন সমাধান হবে। সো সবার কাছ থেকে আশা করব সবাই আর একটু বেশি রেসপন্সিভ হবেন এবং একটু বেশি মনোযোগী থাকার চেষ্টা করবেন। আর যদি কোথাও না বুঝেন কোশ্চেন করবেন, আমি ডেফিনেটলি চেষ্টা করব আপনার প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দেওয়ার জন্য। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি শেয়ার মালিকগণের সম্পদ সর্বাধিকরণের সাথে সম্পর্কিত নয়? শেয়ার মালিকগণের সম্পদ সর্বাধিকরণের সাথে সম্পর্কিত নয়, যেটা সম্পর্কিত নয় সেটা হচ্ছে শেয়ার প্রতি আয়। ইংরেজিতে বলা হয় হচ্ছে আর্নিংস পার শেয়ার, সংক্ষেপে এটাকে ইপিএস বলা হয়। আর্নিংস পার শেয়ার এটা সম্পদ সর্বাধিকরণের সাথে সম্পর্কিত নয়, কারণ সম্পদ সর্বাধিকরণের মূল উদ্দেশ্যই হচ্ছে কি বৃদ্ধি করা? শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। আর শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করার সাথে শেয়ার প্রতি আয়ের কোনো সম্পর্ক নাই। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ফার্মের সাধারণ স্টকের শেয়ার প্রতি বাজার মূল্যকে বলা যেতে পারে। তো শেয়ারের বাজার মূল্যকে কি বলা হয়? শেয়ারের বাজার মূল্যকে বলা হয় হচ্ছে শেয়ারের অন্তর্নিহিত মূল্য। এর ইংরেজি নাম হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু। চাইলে আপনি ইংরেজি নামটা একটু পাশে লিখে রাখতে পারেন। লিখে রাখলে সুবিধা সেটা হচ্ছে এই, আপনার ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষায়
কোশ্চেনে বাংলার পাশে কিন্তু স্যার ইংরেজি দেওয়া থাকবে, যদি আপনি বাংলা নামটা না বুঝেন, কারণ অন্তর্নিহিত মূল্য এর অন্য আরও বিকল্প বাংলা নাম আছে, কিন্তু ইংরেজি নাম একটাই। সো ইংরেজি নামটা যদি শিখে রাখেন তাহলে আপনার জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে। আর অন্তর্নিহিত মূল্য এর মূল বক্তব্য হচ্ছে আসল মূল্য, রিয়েল প্রাইস কত। যেমন আপনি বাজার থেকে একটা মোবাইল কিনে নিয়ে আসলেন, মোবাইলের দাম হচ্ছে 20,000 টাকা, আপনি কিনলেন যেই দিন, তার 3 দিন পরে গিয়ে দেখলেন যে মার্কেটে এই শেয়ারের এই মোবাইলের দামটা একটু কমে আসছে। তো আপনার হাতে থাকা মোবাইলের দাম আপনি বলতেছেন 20,000 টাকা, কিন্তু 3 দিন পরে মার্কেটে গিয়ে দেখলেন দাম হয়ে গেছে 19,500। তাহলে শেয়ারের যেটা অন্তর্নিহিত মূল্য, এটা দ্বারা কাকে নির্দেশ করে? শেয়ারের বাজার মূল্যকে নির্দেশ করে, অর্থাৎ শেয়ারের অ্যাকচুয়াল প্রাইস, বর্তমান মূল্যকে নির্দেশ করে অন্তর্নিহিত মূল্যের দ্বারা। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6 দেখি, নিচের কোনটির উপর একটা ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ এই লক্ষ্যটা নির্ভর করে কিসের উপর? শেয়ারের বাজার মূল্যের উপর। দেখেন স্যার, একটা কনসেপ্ট থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসছে। সম্পদ সর্বাধিকরণ এর সাথে সম্পর্কিত নয়, এই জায়গা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের এই অর্থায়নের সূচনা এই চ্যাপ্টার থেকে আসছে। আসেন পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্থায়নের উদ্দেশ্য নয়? অর্থায়নের উদ্দেশ্য মুনাফা সর্বাধিকরণ, এটা হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী উদ্দেশ্য। তারপরে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। মুনাফা সর্বাধিকরণ হবে কি হলে? যখন আপনার আয় সর্বাধিক হবে, আয় যখন বেশি হবে মুনাফা এমনি সর্বাধিক হবে। তবে এই উপযোগ সর্বাধিকরণ, উপযোগ বলতে একটা ব্যয় বা খরচকে নির্দেশ করে। ব্যয় বা খরচের পরিমাণ সর্বাধিকরণ, অর্থাৎ ব্যয় বা খরচের পরিমাণ বৃদ্ধি করা, এইটা কিন্তু আমাদের অর্থায়নের উদ্দেশ্যের মধ্যে আসবে না। অর্থায়নের উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করা হয় কিসের আশায়? মুনাফা পাওয়ার আশায়। আর এই মুনাফা স্বল্পমেয়াদী উদ্দেশ্য, আর মুনাফা যত আপনার দিনে দিনে বাড়তে থাকবে তত আপনার সম্পদের পরিমাণ বাড়বে, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হবে। তাহলে অর্থায়নের উদ্দেশ্য 9 হবে উপযোগ সর্বাধিকরণ, অর্থাৎ ব্যয় বা খরচ বৃদ্ধি করা, এটা উদ্দেশ্য নয়। কোয়েশ্চেন নাম্বার 8 যদি দেখি, আমাদের অর্থায়নের সূচনা চ্যাপ্টারের সর্বশেষ প্রশ্ন নাম্বার 8, নিচের কোনটি অর্থায়নের কার্যাবলী বহির্ভূত? অর্থাৎ নিচের কোনটা অর্থায়নের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? কোনটা এর অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয় কোনটা? অপশনগুলো দেখি। তহবিল সংগ্রহ করা, এটা উদ্দেশ্য। তহবিলের বন্টন করা, এটা উদ্দেশ্য। তহবিলের মাধ্যমে আপনার মূলধন বাজেটিং করা, এটা উদ্দেশ্য। বা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া, এটা উদ্দেশ্য। যেটা উদ্দেশ্য নয় সেটা হচ্ছে বাজারজাতকরণ করা। বাজারজাতকরণ করা এটা হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্য। বাজারজাতকরণ এটা হচ্ছে স্যার ব্যবসায়ের উদ্দেশ্য, বাট এটা কিসের উদ্দেশ্য নয়? এটা অর্থায়নের উদ্দেশ্য নয়, এটা অর্থায়নের উদ্দেশ্যের বহির্ভূত। আমরা যে 8টা প্রশ্ন সমাধান করলাম, এটা আমাদের প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনা, এই জায়গা থেকে আসছে। অর্থায়নের সূচনা এই চ্যাপ্টারটা থেকে যে 8টা প্রশ্ন আসছে, তার পাশাপাশি বেসিক কিছু কনসেপ্ট আপনার অবশ্যই ভালো মতো জেনে রাখার দরকার। অর্থায়ন কি, কাকে বলে, অর্থায়নের বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থায়নের কার্যাবলীগুলো কি কি, তারপরে অর্থায়নের ধরন। অর্থায়ন বিভিন্ন রকমের হতে পারে, পারিবারিক অর্থায়ন থাকতে পারে, ব্যবসায় অর্থায়ন আছে, সরকারি অর্থায়ন আছে। মনে রাখবেন, ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে আগে মুনাফা চিন্তা করা হয়। আর সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, আর জনগণের কল্যাণ সাধন করতে গেলে সরকারকে আয় নিয়ে চিন্তা করলে হবে না। সরকারি অর্থায়নের ক্ষেত্রে সবার প্রথমে ব্যয় নির্ধারণ করা হয়, তারপরে গিয়ে আয় চিন্তা করা হয়। তাহলে ব্যবসায় অর্থায়ন প্রথমে আয় চিহ্নিত করে, আর সরকারি অর্থায়ন চিহ্নিত করে হচ্ছে ব্যয়। এই বিষয়টা একটু ভালো মতো মনে রাখবেন। আর অর্থায়নের লক্ষ্য দুইটা, সম্পদ সর্বাধিকরণ করা আর মুনাফা সর্বোচ্চকরণ করা। এই কনসেপ্টটা একটু ভালো মতো যদি শিখে রাখেন, তাহলে এই চ্যাপ্টার থেকে আসা বিগত বছরের প্রশ্ন সমাধান করা হয়ে গেল। এবং যদি এর বাইরে থেকেও প্রশ্ন আসে, আশা করি আপনারা সবাই মিলে সমাধান করে ফেলতে পারবেন। পরবর্তী চ্যাপ্টার যাওয়ার আগে আপনাদের সবার উদ্দেশ্যে কথা একটাই স্যার, আপনি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন, খুব ভালো সিদ্ধান্ত আপনার, কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কবে হবে এখন পর্যন্ত আপনারা শিওর না। ডেফিনেটলি ঈদের পরে চলে যাবে। ঈদের পরে গিয়ে ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে কলেজ অনুযায়ী আপনার হচ্ছে ভর্তি হওয়া, ক্লাস শুরু করতে করতে অলরেডি আপনার হিসাব যদি আপনি করেন, কমপক্ষে আপনার
এই বছরের আগস্ট বা সেপ্টেম্বরের আগে আপনি সেশন শুরু করতে পারবেন না। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে, চট্টগ্রামের ক্লাস শুরু হয়ে গেছে, জাহাঙ্গীরনগরে অথবা ভর্তি প্রসেস চলতেছে, ক্লাস শুরু হয়ে যাবে ঈদের পর থেকে, তখনও আপনি ভর্তি পরীক্ষাই দিয়ে থাকবেন। সো অলরেডি কিন্তু আপনি মোটামুটি অন্যদের চাইতে 6 মাস 8 মাস এমনি পিছিয়ে থাকবেন যদি আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেন। নিতে পারেন প্রিপারেশন, বাট আমার কাছে মনে হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পাশাপাশি যদি আপনার লক্ষ্য হয়ে থাকে সত্যিকার অর্থের পাবলিকিয়ান হওয়ার, যে আমি আমার নামের সাথে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত করতে চাই, তাহলে আপনার উচিত সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আসা, যেখানে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায় এমন সবগুলো বিশ্ববিদ্যালয়ের একটা কোর্সেই আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে ফেলবো, যেখানে আমাদের বিউপি আছে, যেখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট আছে, এবং আমাদের কমার্সের স্টুডেন্টদের প্রথম সারির টার্গেট হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অথবা নিদেন পক্ষে গুচ্ছের প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, তারপর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে যদি আপনি চান্স পেতে চান, এখানের ভালো সাবজেক্টে যদি আপনি পড়তে চান, তাহলে ডিসিইউতে ভর্তি হলেও এমনি আপনার 6 মাস চলে যাবে, সাথে আরও 3-4টা মাস অ্যাড করে যদি পাবলিকিয়ান হওয়া যায়, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া যায়, কেন আপনি এই সুযোগটা হেলায় ফেলায় হারাবেন? আপনার জীবন থেকে 6 মাস 8 মাস চলে যাবে, কিন্তু আপনার জীবনে এমন একটা বিশ্ববিদ্যালয় আপনার সাথে যুক্ত হবে যেই বিশ্ববিদ্যালয়টা অনেকের কাছে স্বপ্ন। আর একটা ভালো মানের বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন চাকরি বাকরির ক্ষেত্রে, অথবা ভবিষ্যতে যদি আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েন বা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে যান, আপনার ইউনিভার্সিটি ম্যাটার করে। দিন শেষে 7 কলেজ তো কলেজই স্যার, তাই না? আসেন শুরু করি পরবর্তী প্রশ্ন, পরবর্তী চ্যাপ্টার আর্থিক বাজারের আইনগত দিক। আর্থিক বাজারের আইনগত দিক, এই জায়গা থেকে মূলত যে বিষয়গুলো পড়তে হবে আমাদের, সেটা হচ্ছে এই আর্থিক বাজারের আইনগত দিকের মধ্যে আমরা দেখব যে আমাদের মুদ্রা বাজার আর হচ্ছে মূলধন বাজার। আর্থিক বাজারকে 2 ভাগে ভাগ করা হয়। মুদ্রা বাজার যেটা স্বল্প মেয়াদী ঋণের বাজার, যেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আরেকটা হচ্ছে মূলধন বাজার যেটা দীর্ঘমেয়াদী ঋণের বাজার, এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সো মুদ্রা বাজারের উপাদান সমূহ এবং মূলধন বাজারের উপাদান সমূহ এগুলোই মূলত আলোচ্য বিষয় আর্থিক বাজারের আইনগত দিক এই চ্যাপ্টারে, এবং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এখান থেকে বিগত বছরে অনেকগুলা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে। আসেন এগুলো আমরা একটু বুঝে বুঝে সমাধান করে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 9, ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড এইটা ইস্যুকারী, কে ইস্যু করে? মনে রাখবেন ট্রেজারি বন্ড, তারপরে হচ্ছে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, তারপরে হচ্ছে ট্রেজারি বিল। যতগুলো ট্রেজারি পাবেন সকল ট্রেজারিগুলো এগুলা ইস্যু করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কার পক্ষে? সরকারের পক্ষে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এগুলো ইস্যু করে থাকে, এবং এগুলোর মাধ্যমে সরকার ঋণ গ্রহণ করে। সরকার ঋণ গ্রহণ করে কাদের কাছ থেকে? সরকার ঋণ গ্রহণ করে জনগণের কাছ থেকে। সরকার জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল ইস্যুর মাধ্যমে। তবে এখানে মনে রাখার বিষয় যেটা স্যার, ট্রেজারি বন্ড, বন্ড যদি বলা হয় এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, লম্বা সময়ের জন্য 5 বছর 10 বছরের জন্য বন্ড ইস্যু করা হয়। আর ট্রেজারি বিল অথবা ট্রেজারি নোট, ট্রেজারি বিল অথবা ট্রেজারি নোট এগুলো স্বল্প মেয়াদী হয়ে থাকে, সাধারণত 3 থেকে 6 মাস এই মেয়াদের জন্য এগুলো ইস্যু করা হয়ে থাকে। আর ট্রেজারি বন্ড এটা 5 বছর 7 বছর 10 বছরের জন্য ইস্যু করা হয়ে থাকে। তাহলে ট্রেজারি বন্ড, বিল, নোট সব ইস্যু করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী প্রশ্ন দেখি নাম্বার 10, নিচের কোনটি মুদ্রা বাজারের হাতিয়ার নয়? অর্থাৎ কোনটা মুদ্রা বাজারে কেনাবেচা করা হবে না? মুদ্রা বাজারে কেনাবেচা করা হবে না হচ্ছে সাধারণ শেয়ার। তাহলে স্যার সাধারণ শেয়ার কি? সাধারণ শেয়ার এটা হচ্ছে মূলধন বাজার, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট যেটা, এটা মূলধন বাজারের উপাদান। মূলধন বাজারের উপাদান হচ্ছে সাধারণ শেয়ার। এছাড়া অন্যান্য যেগুলো দেওয়া আছে ট্রেজারি বিল,
বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, এই সবগুলো হচ্ছে মুদ্রা বাজারের হাতিয়ার। এগুলো মুদ্রা বাজারে কেনাবেচা করা হয় এবং মুদ্রা বাজারকে বলা হয় হচ্ছে স্বল্প মেয়াদি ঋণের বাজার। মুদ্রা বাজার এটা হচ্ছে স্বল্প মেয়াদি ঋণের বাজার। স্বল্প মেয়াদি ঋণের বাজার বলা হয় কাকে? মুদ্রা বাজারকে। এই নামগুলো একটু মনে রাখবেন। আমি প্রত্যেকটার পাশে যে নোটগুলো লেখার চেষ্টা করতেছি, এগুলো আপনাদেরকে যে পিডিএফটা দেওয়া হবে সেই পিডিএফের মধ্যে এই লেখাগুলো থাকবে। সো যখন আপনি প্রশ্নগুলো এরকম আমার মতো অ্যানালাইসিস করে আরেকবার রিভিশন দিবেন, এই লাইনগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। এবং এই এক্সট্রা তথ্যগুলোই যদি প্রশ্ন কমন না পড়ে, এক্সট্রা তথ্যগুলো থেকেই দেখবেন যে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে এবং এর ভিতর থেকে প্রশ্ন না আসলেও আপনি মোটামুটি ধারণা করেও পরীক্ষার হলে উত্তর দিয়ে আসতে পারবেন। পরবর্তী প্রশ্ন দেখি, বাংলাদেশের অর্থবাজারের নিয়ন্ত্রক সংস্থা। অর্থবাজার দ্বারা কাকে বোঝানো হয়? অর্থবাজার দ্বারা মুদ্রা বাজারকে নির্দেশ করে। আর আমরা বলছি আপনাদের মুদ্রা বাজারের নিয়ন্ত্রককে, মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বাণিজ্যিক পত্রের সুবিধা নয়? বাণিজ্যিক পত্র এর ইংরেজি নাম হচ্ছে কমার্শিয়াল পেপার। বাণিজ্যিক পত্র ইংরেজি নাম হচ্ছে কমার্শিয়াল পেপার। আর এই কমার্শিয়াল পেপার এইটা ইস্যু করে হচ্ছে সাধারণত যারা ব্লু চিপ কোম্পানি, তারা ব্লু চিপ কোম্পানি অর্থাৎ যারা হচ্ছে নীল রঙের চিপস প্রস্তুত করে এমন কোম্পানি কি না? নীল রঙের চিপস এখানে বোঝানো হচ্ছে না। ব্লু চিপ কোম্পানি মানে হচ্ছে যারা হচ্ছে বৃহদায়তন কোম্পানি, বড় সড়ো বৃহদায়তন কোম্পানি এবং যাদের ব্যবসায়িক সুনাম রয়েছে, বৃহদায়তন প্রতিষ্ঠান এবং যাদের দীর্ঘদিন ব্যবসায়িক সুনাম রয়েছে, এই রকমের প্রতিষ্ঠানকে বলা হয় হচ্ছে ব্লু চিপ কোম্পানি। যারা সাইজে বড় এবং জনগণের উপরে আস্থা আছে, ব্যবসায়িক সুনাম আছে, তাদেরকে ব্লু চিপ কোম্পানি বলা হয়। আর এই ব্লু চিপ কোম্পানি তারা স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার জন্য তারা কমার্শিয়াল পেপার এটা হচ্ছে তারা ইস্যু করে থাকে। সাধারণত এক একটা কমার্শিয়াল পেপারের মেয়াদ হয়ে থাকে 180 দিন থেকে 270 দিন, এই রকমের সময় হয়ে থাকে। অর্থাৎ 6 মাস 9 মাস এরকমের টাইম পিরিয়ড হতে পারে। যেটা এর সুবিধা নয় সেটা হচ্ছে ব্যাংক কর্তৃক সমর্থিত। এখানে ব্যাংক কোনো সমর্থন দেয় না, ব্যাংক এই জায়গাতে কোনো দায়িত্বই পালন করে না। কারণ এটা সমর্থন করে কে? এটা সমর্থন করে হচ্ছে কোম্পানি নিজেরটা নিজে। এখানে ব্যাংক কোনো দায়িত্ব নিচ্ছে না। ব্যাংকের স্বীকৃতিপত্রের ক্ষেত্রে ব্যাংক দায়িত্ব নেয় যে গ্রাহকের টাকা সে ব্যাংক পরিশোধ করবে, কিন্তু বাণিজ্যিক পত্রের ক্ষেত্রে ব্লু চিপ কোম্পানিকেই নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়। টাকা কোম্পানি নিজেই পরিশোধ করবে, এখানে ব্যাংক কোনো দায়িত্ব নিবে না। আশা করি ক্লিয়ার এটা। পরবর্তী প্রশ্নে যদি যাই, কোয়েশ্চেন নাম্বার 13, বিএফআইইউ এর পূর্ণরূপ কি? বিএফআইইউ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকেরই একটা বিশেষায়িত ইউনিট। যে ইউনিটটার কাজ হচ্ছে আপনার ব্যাংকিং চ্যানেলে আমরা যে দুর্নীতিগুলো করে থাকি, মানি লন্ডারিং করা বা আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাওয়া, আপনাদের অনেকেরই মনে থাকার কথা, যদিও মোটামুটি এখন থেকে প্রায় 5-7 বছর আগের কথা। আমরা একবার শুনছিলাম যে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা এটা নাকি কেউ চুরি করে নিছে। থাইল্যান্ডের বা ইন্দোনেশিয়ার কিছু হ্যাকাররা মিলে আমাদের দেশের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা তারা চুরি করে নিয়ে গেছে। আর এই চুরি করে নিয়ে যাওয়ার পরবর্তীতে এইগুলা যাতে রোধ করা যায়, এজন্য বাংলাদেশ ব্যাংক এই বিএফআইইউ এই ইউনিটটা তারা গঠন করছে, যার ইংরেজি এলাবোরেশন হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর কাজ হচ্ছে এই যত রকমের দুর্নীতি আছে অর্থ সম্পর্কিত এগুলাকে রোধ করার চেষ্টা করা। পরবর্তী প্রশ্ন দেখি, নাম্বার 14 বলা আছে নিচের কোনটি মুদ্রা বাজারের সম্পদ? মুদ্রা বাজারে যেটা কেনাবেচা করা হয় সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র, কমার্শিয়াল পেপার। অন্যদিকে আপনার ঋণপত্র, তারপর হচ্ছে বন্ড, সাধারণ শেয়ার, এগুলো কেনাবেচা করা হয় যেখানে, সেটাকে বলা হয় হচ্ছে মূলধন বাজার। মূলধন বাজারে সকল প্রকারের শেয়ার, বন্ড এগুলো কেনাবেচা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 15, একটা কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 30 মিলিয়ন মানে হচ্ছে 30 লক্ষ শেয়ার জনগণের কাছে বিক্রি করার জন্য তারা হচ্ছে ঘোষণা দিয়েছে। তো তারা যেহেতু ঘোষণা দিছে, কি করবে? শেয়ার বিক্রয় করবে। প্রশ্ন হচ্ছে
এই লেনদেনটা সম্পন্ন হবে কোন বাজারে, কোন বাজারে এই লেনদেনটা সম্পন্ন হবে। একটা কোম্পানি যখন শেয়ার জনগণের কাছে বিক্রি করার জন্য তারা ঘোষণা দেয়, জনগণের কাছে বিক্রি করার জন্য ঘোষণা দেয়, অর্থাৎ কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বিক্রয় করতেছে, এই ঘটনাটা ঘটবে যেখানে, সেটা হচ্ছে প্রাথমিক বাজার। তাহলে প্রাথমিক বাজারে শেয়ারের বিক্রেতা হচ্ছে কোম্পানি, শেয়ারের বিক্রেতা হচ্ছে কোম্পানি, আর শেয়ারের ক্রেতা হবে হচ্ছে সাধারণ জনগণ বা ইনভেস্টর, বিনিয়োগকারীরা হচ্ছে কারা? বিনিয়োগকারীরা হচ্ছে শেয়ার হোল্ডার, তারা হচ্ছে এটার ক্রেতা। কোন বাজারে? এটা প্রাথমিক বাজারে। এরপরে গিয়ে আসেন, বুঝার চেষ্টা করেন, আরও একটা আছে মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এই, মাধ্যমিক বাজারের বিক্রেতা এবং মাধ্যমিক বাজারের ক্রেতা উভয়ই হচ্ছে বিনিয়োগকারী, উভয়ই হবে হচ্ছে বিনিয়োগকারী। তার মানে আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, একজন আরেকজনের কাছে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। তাহলে একজন বিনিয়োগকারী বা একজন শেয়ার হোল্ডার, তার এই শেয়ারটা পছন্দ না, সেটা বিক্রয় করে দিয়ে অন্য কোম্পানির শেয়ার সে ক্রয় করবে, তখন আর লেনদেনটা কোম্পানির সাথে হচ্ছে না, একজন শেয়ার হোল্ডার আরেকজন শেয়ার হোল্ডারের কাছে শেয়ার কেনা বেচা করতেছে। তাহলে শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ারের যে হাত বদলটা হয়, এটা হয় হচ্ছে সেকেন্ডারি মার্কেট বা মাধ্যমিক বাজারে। এখানে কোম্পানির কোনো দায়িত্বভার নাই, আর কোম্পানির দায়িত্বভারটা হচ্ছে কোন বাজারে? প্রাথমিক বাজারে। প্রাথমিক বাজারে হচ্ছে কোম্পানি বিক্রয় করে আর বিনিয়োগকারী ক্রয় করে। তাহলে আমরা জানলাম শেয়ার বাজার সম্পর্কে। শেয়ার বাজারে মূলত বাজার হচ্ছে প্রাথমিক বাজার একটা, আরেকটা হচ্ছে মাধ্যমিক বাজার। আরেক প্রকারের বাজার আছে, সেটাকে বলা হয় হচ্ছে ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট মানে হচ্ছে ওভার দি কাউন্টার, ওভার দি কাউন্টার মার্কেট, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ওটিসি মার্কেট। আর এই ওটিসি মার্কেটে স্যার অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয়। অতালিকাভুক্ত, যারা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর তালিকাভুক্ত নয়, অতালিকাভুক্ত কোম্পানি যারা, এই অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয় ওটিসি মার্কেটে, ওভার দি কাউন্টার মার্কেট। এবং এখানে বিনিয়োগ করাটা অত্যন্ত পরিমাণে ঝুঁকিপূর্ণ এই জায়গার বিনিয়োগ। তাহলে ওটিসি মার্কেটে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচা হওয়ার কারণে এই বাজারটাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই তথ্যগুলো আশা করি আপনি গত বছর যখন প্রিপারেশন নিছিলেন, তখন কি আসলে এরকমের ভেঙে ভেঙে বুঝে বুঝে আপনি প্রিপারেশন নিছিলেন? যদি আপনার উত্তরটা না হয়ে থাকে, তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন কেন আপনার চান্স হয় নাই। আর যদি আপনি বলে থাকেন যে স্যার হ্যাঁ এগুলো আমি বুঝে বুঝে পড়ছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে পারি নাই, তার মানে আপনার প্রিপারেশনের মধ্যে কোথাও না কোথাও ঘাটতি ছিল। পড়ছেন, রিভিশন দেওয়ার টাইম পান নাই। আসলে এইচএসসি 25 ব্যাচের যে পরীক্ষা হয়েছে ইন্টারমিডিয়েট, তারপর তারা যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসছে, খুব অল্প সময়ই আপনারা পাইছেন প্রিপারেশন নেওয়ার জন্য। এটা আসলে সত্যি কথা। সো এইচএসসি 25 ব্যাচ নিজের উপরে আস্থা যেটা আপনি হারাই ফেলছেন, যে আপনার এখনও হয়তোবা কোথাও চান্স হয় নাই, বন্ধুবান্ধবরা হয়তোবা চান্স পেয়ে গেছে, স্যার যারা চান্স পাইছে তারা ডেফিনেটলি আপনার চাইতে একটু বেশি পরিমাণে লেখাপড়া করছে এবং তাদের কপাল আপনার চাইতে ভালো ছিল। জাস্ট আপনি যদি পরিশ্রম করে থাকেন, হয়তোবা সে আপ টু দ্য মার্কে আপনি গিয়ে পৌঁছাইতে পারেন নাই, হয়তোবা আপনার কপালেই ছিল না, হয়তোবা আপনার আরেকটু প্রস্তুতির ঘাটতি রয়ে গেছে আপনার। সেই জায়গাটা আপনাকে একটু পরিশ্রম করে দুনিয়াকে দেখাই দিতে হবে যে আসলে আপনি একজন ভালো মানের স্টুডেন্ট। হয়তোবা যে কোনো কারণে আপনার গত বছর ভালো জায়গায় চান্স হয় নাই, এই বছর আপনাকে একটা সেরা কামব্যাক দিতেই হবে। যারা এখনও আপনাকে খোঁজাচ্ছে, কিরে কই চান্স হইল, খুব তো ভাব নিয়ে বেড়াইতি, কলেজের ভালো স্টুডেন্ট, চান্স হয় নাই। স্যার যার জিপিএ 3.5 তাকে নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না, কিন্তু আপনাদের যাদের 4.5, 4.8 এই রকমের জিপিএ আছেন কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়ে আসে নাই, তাদের কষ্টটা অনেক বেশি। সো কে কি বললো না বললো, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেন। শুধু আমাদের ক্লাসের পড়াগুলো যখন পড়বেন, একটা কানে হাত দিয়ে রাখবেন, তাহলে পড়া যাতে বাইরে যেন না চলে যায়, পড়াটা মাথায় যেন থাকে। আর এই বছরে যাতে সেরা একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে আপনি ভর্তি হয়ে দুনিয়াকে দেখাই দিতে পারেন আসলে আপনি
যোগ্য ছিলেন, হয়তোবা গত বছর যে কোনো কারণে হয় নাই। আসেন পরবর্তী কোশ্চেন দেখি। নাম্বার 16, নিচের কোনটি বাণিজ্যিক পত্রের সুবিধা নয়? এটা কি স্যার? একটু আগে না পড়ে আসলাম। হ্যাঁ, এই কোশ্চেনটা রিপিট প্রশ্ন, এর আগেও একবার আসছিল, বাট আমি বাদ দেই নাই, রেখে দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে প্রশ্ন রিপিট হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিজেদের প্রশ্ন নিজেরাই রিপিট করতেছে। এর উত্তর হবে কোনটা? উত্তর হবে কোনটা? ব্যাংক কর্তৃক সমর্থিত, এটা বাণিজ্যিক পত্রের সুবিধা নয়। পরবর্তী প্রশ্ন নাম্বার 17, নিচের কোনটি প্রতিষ্ঠান ট্রেজারি বিল ইস্যু করে? এইটা তো আমরা একটু আগে পড়ে আসছি। ও সেখানে প্রশ্ন ছিল হচ্ছে ট্রেজারি বন্ড। যাই বলুক, বন্ড বলুক, বিল বলুক, নোট বলুক, ইস্যু করে কে? ইস্যু করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। স্যার কেন্দ্রীয় ব্যাংক মানে আগের প্রশ্নে অপশনে কি দেওয়া ছিল? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলা আর কেন্দ্রীয় ব্যাংক বলা তো একই কথা। স্যাররা কি আপনাদেরকে বোকা মনে করে নাকি? অপশন ঘুরাই দিলে কি আমরা পারবো না? ডেফিনেটলি পারবো। পরবর্তী প্রশ্নে দেখি। নাম্বার 18 বলা আছে, নিচের কোনটি মূলধন বাজার? খুব মনোযোগ দিয়ে দেখেন। মূলধন বাজার যেটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী ঋণের বাজার, যেখানে শেয়ার, বন্ড, ঋণপত্র এগুলা কেনাবেচা করা হয়। তাহলে কোনটা মূলধন বাজারের দলিল? মূলধন বাজারের দলিল হবে হচ্ছে ঋণপত্র। ঋণপত্র অথবা বন্ড, এটা হচ্ছে মূলধন বাজারে কেনাবেচা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখেন, কোয়েশ্চেন নাম্বার 19, নিচের কোনটি মুদ্রা বাজারের হাতিয়ার? মুদ্রা বাজারে কি কেনাবেচা করা হয়? মুদ্রা বাজারে কেনাবেচা করা হবে হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল, ট্রেজারি বিল যেটা স্বল্প মেয়াদি। এ জায়গাতে কনফিউশন তৈরি হবে, খুব মনোযোগ দিয়ে দেখেন। মুদ্রা বাজার, মুদ্রা বাজার মানেই হচ্ছে স্যার স্বল্প মেয়াদি ঋণের বাজার। মুদ্রা বাজার মানে কি? স্বল্প মেয়াদি ঋণের বাজার। এখানে সাধারণ শেয়ার, ডিবেঞ্চার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন হবে না। সাধারণ শেয়ার, ডিবেঞ্চারের অন্য নাম বন্ড বা ঋণপত্র, এই নামগুলো আমরা জানি। শেয়ার, বন্ড, ঋণপত্র এগুলো কোথায় কেনাবেচা করা হবে? এগুলো কেনাবেচা করা হবে হচ্ছে মূলধন বাজারে। আর মূলধন বাজার অবশ্যই কি? মূলধন বাজার হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী ঋণের বাজার। মূলধন বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের বাজার। এখানে খেয়াল করেন, ট্রেজারি, বন্ড আর হচ্ছে বিল, এই জায়গাতে কনফিউশন তৈরি হবে। তবে অলরেডি আমি লিখছি, যা লিখছি সেখান থেকে কনফিউশন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা অনেকের। আশা করি অনেকে বুঝে ফেলতে পারছেন। ট্রেজারি বিল, ট্রেজারি বিলটা স্যার স্বল্প সময়ের জন্য। ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদি, কিন্তু ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড, বন্ড হচ্ছে স্যার দীর্ঘমেয়াদী। তাহলে বন্ড এটা হচ্ছে মূলধন বাজারে কেনাবেচা করা হবে। দুইটাই ইস্যু করে কে? ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল দুইটা ইস্যু করবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। ইস্যু করে কে? ইস্যু করে হচ্ছে বিবি। বিবি মানে কি? বিবি মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুইটা ইস্যু করে বাংলাদেশ ব্যাংক, কিন্তু একটা হচ্ছে মূলধন বাজারের, আরেকটা হচ্ছে মুদ্রা বাজারের। বিল বা নোট, ট্রেজারি বিল বা ট্রেজারি নোট এটা হবে স্বল্প মেয়াদি, কিন্তু ট্রেজারি বন্ড এটা হবে হচ্ছে স্যার দীর্ঘমেয়াদী। আশা করি কনফিউশন ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 20, নিচের কোনটির মেয়াদ সর্বনিম্ন? সবচাইতে কম সময়ের জন্য যেটা হয়, বন্ড, ঋণপত্র, ট্রেজারি বিল, ট্রেজারি নোট। এই জায়গাতে খেয়াল করে দেখেন, ট্রেজারি বিল এইটা হচ্ছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য উত্তর। যদিও ট্রেজারি নোট এটাকে উত্তর হিসেবে দেওয়া যেতে পারে, তবে বিল শব্দটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। এই জায়গাতে হয়তোবা ট্রেজারি নোট না দিয়ে যেটা দেওয়া থাকা উচিত ছিল সেটা হচ্ছে ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড এইটা দেওয়া থাকলে বেশি ভালো হতো অপশনে। বা ট্রেজারি বিল, ট্রেজারি নোট দুইটা সঠিক, দুইটার মধ্যে আপনি ট্রেজারি বিল এইটাকে অধিকতর গ্রহণযোগ্য হিসেবে, অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে আপনি এটাকে নেবেন। অধিক গ্রহণযোগ্য উত্তর, এটা হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য উত্তর। দুইটাই সঠিক, বিলও সঠিক, নোটও সঠিক, বাট বিলটাকে আমরা বেশি প্রাধান্য দিব। পরবর্তী প্রশ্ন দেখি নাম্বার 21, নিচের কোনটি ঝুঁকিমুক্ত, ঝুঁকিমুক্ত অর্থায়ন হিসেবে বিবেচিত হয়ে থাকে? ঝুঁকিমুক্ত অর্থায়ন অর্থাৎ যেটার জন্য কোনো ঝাই ঝামেলা নাই, টাকা আপনি এমনিই পাবেন, চোখ বন্ধ করে পাবেন। চোখ বন্ধ করে যেখান থেকে টাকা পাবেন সেটা হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল, কারণ এই ট্রেজারি বিলের দায়িত্ব কার? ট্রেজারি বিলটা দায়িত্ব কার? কার দায়িত্বে? দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। সরকার এটার দায়িত্বভার নিচ্ছে।
ইস্যু করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু ঋণটা কে নিচ্ছে? সরকার। তাহলে সরকার অবশ্যই আপনার টাকা মেরে দিয়ে পালায়া যাবে না, সরকার আপনার টাকা ফেরত দিবে। সো ট্রেজারি বিলকে বলা হয় ঝুঁকিমুক্ত অর্থায়ন। ঝুঁকিমুক্ত অর্থায়ন অর্থাৎ এখান থেকে টাকা ডেফিনেটলি আপনি ফেরত পাবেন, এটাকে ঝুঁকিমুক্ত অর্থায়নের উৎস হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখি, নাম্বার 22। 22 নম্বরে বলা আছে নিচের কোনটি মুদ্রা বাজারের পরিপত্র? পরিপত্র এই শব্দটা, তারপরে হচ্ছে দলিল এই শব্দটা, দুইটা একই। পরিপত্র বা দলিল একই বিষয়। যেটা মুদ্রা বাজারের পরিপত্র সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র, অপরদিকে সাধারণ শেয়ার, অধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার, যত রকমের শেয়ার আছে, ঋণপত্র আছে, বন্ড আছে, সব হচ্ছে মূলধন বাজারের দলিল হিসেবে বিবেচিত হয়। আমরা অলরেডি প্রশ্ন 22 পর্যন্ত পড়ে ফেলছি। আসেন পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার আগে আরও একবার স্মরণ করাই দিতে চাই, ঢাকা সেন্ট্রালের প্রিপারেশন নিতে থাকেন, বাট যদি আপনার স্বপ্ন হয়ে থাকে যে আসলেই ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়, যেটাকে আসলে বিশ্ববিদ্যালয় বলা যায়, এখানে একটা ক্যাম্পাস, ওইখানে একটা ক্যাম্পাস, এর চাইতে বিশাল বড় একটা জায়গা নিয়ে যদি আপনার ক্যাম্পাস হয়, সেটা কি বেশি ভালো না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক সুন্দর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরকে তো একদম পুরো মানে সৌন্দর্যের রানী বলা হয়, বিশ্ববিদ্যালয় খুব সুন্দর। অনেকেই ঢাকা শহর থেকে আমরা শীতকালে জাহাঙ্গীরনগরে যাই কি শীতকালে পাখি দেখার জন্য। সো জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার ফ্লেভারটাই অন্যরকম। জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম দেওয়া যায়, রাজশাহীতে সেকেন্ড টাইম দেওয়া যায়। এই বিশ্ববিদ্যালয়গুলো কি আপনার পড়তে মনে চায় না? যদি মনে চায়, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আমাদের খুব দ্রুতই ঈদের আগে ক্লাস শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের আজকে মানবিকের স্টুডেন্ট যারা, তাদের হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে। আমাদের কমার্সের স্টুডেন্টদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হবে হচ্ছে 23 তারিখ, আর আমরা আগামী 17 তারিখ থেকে টানা 22 তারিখ পর্যন্ত আমরা এই টানা 5 দিন হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য স্পেশালি আমরা ফ্রি ক্লাসের আয়োজন করতেছি। সো যারা ডিসিউর প্রিপারেশন নেবেন তারাও চাইলে এই ক্লাসগুলো করতে পারেন। যদি আপনার স্বপ্নের পথে আপনি একটু কষ্ট করে হাঁটতে চান, তাহলে আসতে পারেন সেকেন্ড অপটিমিস্টিক ব্যাচে। কোর্স ফি খুব আহামরি বিষয় না স্যার, আপনার নামের সাথে একটা পাবলিকিয়ান ট্যাগ যুক্ত হবে, টাকার হিসাব করলে হবে। দিন শেষে মান সম্মানের ব্যাপার আছে না? 4000 টাকার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিস করে ফেলাটা বোকামি করা হবে। আসেন পরবর্তী চ্যাপ্টারে যাই। পরবর্তী চ্যাপ্টার অর্থের সময় মূল্য, ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই, তবে এখান থেকে প্রশ্ন খুব বেশি আসে নাই, বাট এইটাকে ফেলে দেওয়ার মতো চ্যাপ্টার, এটা পড়তে হবে ভালো মতোই। আসেন এখান থেকে আসা বিগত বছরের কয়েকটা প্রশ্ন আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 23 বলা আছে বিধি 72, রুল 72। বিধি 72 ইংরেজি হচ্ছে রুল 72। রুল 72 এইটা কি জন্য ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার টাকা, আপনার বিনিয়োগ কত সময়ে দ্বিগুণ হবে, ডাবল হবে, কত সময়ে এবং কত সুদের হারে আপনার টাকা ডাবল হবে। যদি আপনার সুদের হার দেওয়া থাকে তাহলে আপনি হচ্ছে সময় বের করতে পারবেন, সময় দেওয়া থাকলে সুদের হার বের করা যাবে। জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে প্রশ্নে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে অথবা বছরটা দেওয়া থাকবে, সেইটা দ্বারা 72কে ভাগ করে দেওয়া। আমরা এখানে যেটা করব 72 ডিভাইডেড বাই কত বছরের কথা বলা আছে, সরি কত পার্সেন্ট, 8%, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। 72কে 8 দ্বারা ভাগ করলে কত আসে? 9। তার মানে আপনার টাকা ডবল হবে কত বছরে? 9 বছরে। 8 নং 72, সো 9 হচ্ছে আমাদের উত্তর। এই প্রশ্ন আপনাদের যদি কারো ছোট ভাই বোন থেকে থাকে ক্লাস 1-2তে পড়ে, তাদেরকে যদি খালি শিখাই দেন যে 72কে 8 দিয়ে ভাগ করলেই উত্তর হয়ে যায়, তারাও পারবে, আপনি কেন নয়? আসেন পরবর্তী প্রশ্ন দেখি, নাম্বার 24। জনাব শরীফ 50,000 টাকা 10% তার সুদের হারে সে ব্যাংকে জমা রাখতে চায়, কত বছরে ওই টাকা দ্বিগুণ হবে? তো আমাদেরকে কিসের পরিমাণ বের করতে বলা আছে? বছর, অর্থাৎ সময় বের করব। সময় যদি বের করতে চাই, টাকা কি হবে? দ্বিগুণ। টাকা যদি দ্বিগুণ করতে হয় তাহলে আমরা কাকে ভাগ করব? 72কে ভাগ করব রুল 72 দ্বারা। এটা প্রয়োগ হচ্ছে এখানে রুল 72। 72কে কত দিয়ে ভাগ? 10 দ্বারা ভাগ। স্যার 72কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে? 7.2, 7.2। হিসাবটা কীরকম? এখানে শূন্য, কয়টা শূন্য? একটা, তার মানে আপনি জাস্ট এক ঘর আগে দশমিক বসাই দিলে উত্তর হয়ে যাচ্ছে 72। তো 72-এর ক্ষেত্রে আপনার 72
এক ঘর আগে দশমিক, তার মানে এই যে 7 আর 2 এর মাঝখানে দশমিক, 7.2, তাহলে 7.2 বছরে আপনার টাকা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে স্যার রুল 69। রুল 69 এটাও টাকা ডবল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে আপনার প্রশ্নে যদি বলা হয় অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, কথাটা ভালো মতো মনে রাখবেন, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি যদি হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে রুল 69। আর রুল 72তে ব্যবহার করা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। স্যার চক্রবৃদ্ধি এই নামটা তো আশা করি শুনছেন। চক্রবৃদ্ধি মানে হচ্ছে বছরে কয়বার আপনাকে ব্যাংক সুদ প্রদান করবে। বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হয় হচ্ছে 1, আর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলা হলে এম এর মান হবে হচ্ছে 2। এম দ্বারা কাকে নির্দেশ করে? এম দ্বারা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যাকে নির্দেশ করে। অর্ধবার্ষিক মানে বছরে 2 বার সুদ দিবে। অর্ধবার্ষিক বললে রুল 69 ব্যবহার করা হবে, আর বার্ষিক চক্রবৃদ্ধি বলা হলে রুল 72 ব্যবহার করা হবে। পরীক্ষার জন্য 72 এইটা ইম্পর্টেন্ট, 69 মোটেও ইম্পর্টেন্ট না। পরবর্তী প্রশ্ন দেখি, নাম্বার 25। নিচের কোনটার ক্ষেত্রে একটা বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য সবচাইতে বেশি হবে? সবচাইতে বেশি হবে, মনে রাখবেন, চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি, চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে, চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত কি হবে? তত বেশি হবে, তত বেশি হবে। চক্রবৃদ্ধির সংখ্যা বেশি যত, ভবিষ্যৎ মূল্য সেইটাতে সবচাইতে বেশি হবে। আপনার প্রশ্নে দেওয়া মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি মানে এম সমান হচ্ছে 12। 12 মানে কি 12 মাসে 1 বছর না স্যার? তারপরে সাপ্তাহিক চক্রবৃদ্ধি, সাপ্তাহিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে এম সমান হচ্ছে 52, 52 সপ্তাহে 1 বছর। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি 3 মাস পর পর, 3 মাস পর পর যদি বোঝানো হয় সেক্ষেত্রে এম এর মান হবে হচ্ছে 4। আর বাৎসরিক চক্রবৃদ্ধি দ্যাট মিনস এম এর মান হবে হচ্ছে 1। আশা করি এটা ক্লিয়ার। সেখান থেকে খেয়াল করে দেখেন এম এর মান বেশি কোন জায়গাটাতে? এম এর মান বেশি হচ্ছে সাপ্তাহিক চক্রবৃদ্ধি। সো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। এখানে চক্রবৃদ্ধির সংখ্যা বেশি, তাই ভবিষ্যৎ মূল্যের পরিমাণটাও বেশি হবে। আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, কোয়েশ্চেন নাম্বার 26, নিচের কোনটির উপর অর্থের সময় মূল্য নির্ভর করে না? অর্থের সময় মূল্য যেটার উপর নির্ভর করবে না সেটা হচ্ছে ঘাটতি বাজেট। ঘাটতি বাজেটের উপর নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে অনিশ্চয়তা, নির্ভর করে হচ্ছে মূল্যস্ফীতি, নির্ভর করে হচ্ছে বিলম্বিত ভোগ বা ভোগ অগ্রাধিকার, বিলম্বিত ভোগ বা ভোগ অগ্রাধিকার। এই বিষয়গুলোর উপর অর্থের সময় মূল্য নির্ভর করে, নির্ভর করে না হচ্ছে ঘাটতি বাজেটের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 27 যদি আমরা দেখি, নিচের কোনটির ক্ষেত্রে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য সবচাইতে বেশি হবে? রিপিট হওয়া প্রশ্ন। ভবিষ্যৎ মূল্য বেশি হবে কোন জায়গা থেকে? হবে হচ্ছে সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, কারণ সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে এম এর মান হয় হচ্ছে সবচাইতে বেশি 52। তারপরে স্যার যদি এখানে প্রশ্ন করা হতো এরকম যে কোন জায়গাতে ভবিষ্যৎ মূল্য সবচাইতে কম হবে, সবচাইতে কম হবে যদি বলা হয় যে সবচাইতে কম হবে কোন জায়গাতে, এটা যদি প্রশ্ন হতো স্যার কম হবে কখন? কম হবে হচ্ছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি হয়, কারণ বার্ষিক চক্রবৃদ্ধিতে এম এর মান হচ্ছে 1 হয়ে থাকে। সো যেহেতু বেশি অলরেডি পরীক্ষাতে 2 বার আসছে, কম এটা পরীক্ষায় চলে আসতেও পারে, তাহলে কম হবে যখন এম এর মানটা 1, আর বেশি হবে যখন এম এর মান হচ্ছে 52। পরবর্তী প্রশ্ন দেখি, নাম্বার 28, নিচের কোনটির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা যায় না? যেটার ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা যায় না সেটাকে বলা হয় চিরস্থায়ী বৃত্তি। চিরস্থায়ী বৃত্তি, যার ইংরেজি নাম হচ্ছে পারপেচুয়াল এনুইটি। পারপেচুয়াল এনুইটি, পারপেচুয়াল এনুইটি। এই ক্ষেত্রে মূল বক্তব্য যেটা, এখানে কোনো নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকে না, নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে না, নির্দিষ্ট মেয়াদ থাকে না, নির্দিষ্ট মেয়াদ কোনো দেওয়া থাকবে না। প্রত্যেকটা এনুইটির ক্ষেত্রে বছর উল্লেখ করা থাকে, 5 বছর, 7 বছর, 10 বছর। যদি সময় উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আপনি
এটার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারেন। তবে যদি কোনো মেয়াদকালীন না দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা সম্ভব না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে সাধারণ অ্যানুইটি, যেটা সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে টাকা পাওয়া যাবে হচ্ছে মাসের বা বছরের শেষে, মাসের অথবা বছরের শেষে যদি আপনি টাকা পান, মাসের বা বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, শেষে গেলে সাধারণ অ্যানুইটি বলা হয়। আর টাকাটা যদি বছরের বা মাসের শুরুতে পাওয়া যায়, বিগিনিংয়ে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনার হিসাবটা হচ্ছে, এটাকে বলা হবে হচ্ছে অ্যানুইটি ডিউ। আর যেটা সাধারণ অ্যানুইটি, এক্ষেত্রে টাকা পাওয়া যাবে শেষে, আর ডিউর ক্ষেত্রে টাকা পাওয়া যাবে হচ্ছে শুরুতে। পরবর্তী প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 29। কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হবে? মনে রাখবেন, চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে, যত বেশি হবে সেই ক্ষেত্রে বর্তমান মূল্যের সাথে সম্পর্কটা হচ্ছে বিপরীত। আপনার এখানে চক্রবৃদ্ধির সংখ্যা বেশি, তাই আপনার বর্তমান মূল্যটা কি হবে? সর্বনিম্ন বা কম। আর চক্রবৃদ্ধির সংখ্যার সাথে ভবিষ্যৎ মূল্যেও এর সাথে সম্পর্ক হচ্ছে সমমুখী। ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হচ্ছে সমমুখী, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা যত বৃদ্ধি পাবে ভবিষ্যৎ মূল্য তত কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে বর্তমান মূল্যের সংখ্যা ঠিক ততটাই কম হবে। বর্তমান মূল্যের সাথে বিপরীতমুখী সম্পর্ক, ভবিষ্যৎ মূল্যের সাথে সমমুখী সম্পর্ক। অ্যান্সারটা খুবই সহজ, অ্যান্সারটা হচ্ছে কোথায়? সাপ্তাহিক। কারণ এখানে এম এর মান হচ্ছে বছরে কতবার? মোট 52 বার। পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 30। আজকের 100 টাকা ভবিষ্যতের যে কোনো সময়ের 100 টাকার চাইতে যে কারণে বেশি পরিমাণে মূল্যবান, তার কারণ কি? কারণ আমরা অর্থের ভবিষ্যৎ মূল্যের চাইতে আমরা অর্থের বর্তমান মূল্যকে কি করি? বেশি পছন্দ করি। অর্থের বর্তমান মূল্য পছন্দের কারণগুলো কি কি? কারণগুলো হচ্ছে, এটাকে আপনি এখনই ভোগ করতে পারেন। যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে ভবিষ্যতে টাকার মান কমে যাবে। তারপর হচ্ছে ভবিষ্যতে অবশ্যই অনিশ্চয়তা থাকে। তাই এই সবগুলাই হচ্ছে আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্যের চাইতে বর্তমান মূল্যকে পছন্দ করার কারণ। কোয়েশ্চেন নাম্বার 31 যদি দেখি আমরা, নিচের কোনটির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় না? অলরেডি পড়ে আসছি আমরা, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় না কোন ক্ষেত্রে? চিরস্থায়ী বৃত্তি। কেন? কারণ চিরস্থায়ী বৃত্তিতে কোনো মেয়াদকাল দেওয়া থাকে না। পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 32। এই একটা মাত্র অঙ্ক যেটাকে আসলে রিয়েলি অঙ্ক বলা যেতে পারে, অর্থের সময় মূল্য চ্যাপ্টারের এই একটা হচ্ছে রিয়েল অঙ্ক। রুল 72, এটাকে স্যার অঙ্ক বলা যায় না। এখানে দেখেন বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি 1000 টাকা জমা রাখছেন, 10% হচ্ছে সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি। জমা রাখলে 3 বছর পরে সে কত টাকা পাবে? তাহলে 3 বছর পরে আপনার ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু কত হবে সেটা নির্ণয় করব আমরা। ফিউচার ভ্যালু বা এফভি, এইটা বের করার যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এর সাথে গুণ করা লাগবে 1 প্লাস হচ্ছে আর টু দ্য পাওয়ার হচ্ছে এন। এই জায়গাতে প্রেজেন্ট ভ্যালু এর মান দেওয়া আছে টাকা 1000 টাকা আমরা জমা রাখছি, ইন্টু 1 যোগ আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার প্রশ্নে দেওয়া আছে 10%। এটাকে যদি আপনি দশমিকে প্রকাশ করেন, 10% মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, অর্থাৎ দশমিকে নিলে 0.10 হয়। 1 যোগ 0.10 টু দ্য পাওয়ার এন, নাম্বার অফ ইয়ার্স 3 বছর, টু দ্য পাওয়ার 3। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে উপরে এখানে 1000 ইন্টু এখানের যোগফল হচ্ছে 1.10, এইটা টু দ্য পাওয়ার হচ্ছে 3। এখন পরীক্ষার হলে যেহেতু আপনার ক্যালকুলেটর থাকবে না, এই 1.1কে 3 বার গুণ করতে পারাটা
কঠিন কিছু না। আসেন দেখি, আমি দেখাচ্ছি আপনাদের, দেখি চেষ্টা করে পারি কি না আমরা। 1.10 ইন্টু আরেকটা 1.10, জাস্ট আমরা যে কাজটা করবো এখানে দশমিকের হিসাব পরে করতেছি, আগে আমরা শূন্যের হিসাবও পরে করতেছি। 11 আর 11 গুণ করি, 11 আর 11 গুণ করলে কত হয় স্যার? 121। 11 11 গুণ করলে কত আসে? 121। তারপরে শূন্য আছে দুইটা, ওকে দুইটা শূন্য বসাই দিলাম। এবার হিসাব করেন দশমিক কয় ঘর আছে? এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মোট 4 ঘর। 4 ঘর আগে যদি দশমিক বসান তাহলে মান কত হচ্ছে? 1.2100। এবার এইটাকে আপনি আরও একবার গুণ করবেন কত দ্বারা? 1.10 দ্বারা। 1.10 দ্বারা যদি গুণ করি আমরা, তাহলে 121কে কত দিয়ে গুণ? 11 দিয়ে গুণ। 121কে 11 দিয়ে গুণ যদি আমরা করি, তাহলে 121 এক ঘর কাটা দিয়ে আবার 121 বসাইলাম, তাহলে মান কত আসে? 1, এখানে 3, এখানে 3, এখানে 1, তারপর এখানে ছিল 2টা শূন্য, এখানে একটা শূন্য, 3টা। তাহলে উত্তরের সাথে আপনি 3টা শূন্য বসাবেন। তারপরে দশমিকের হিসাব, এখানে টোটাল 4 ঘর, এখানে 2 ঘর, মোট 6 ঘর। 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক বসাইলে 1.331000। সো এর মানটা হচ্ছে এরকম 1000 ইন্টু 1.3331, তারপরে হচ্ছে 3টা জিরো, 1.331000। এটাকে যদি আপনি গুণ করেন মান আসবে হচ্ছে 1331 টাকা। 1331 অপশন নাম্বার বিতে পাবেন। অলরেডি আশা করি আপনারা আমার অঙ্ক দেখার পরে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে স্যার পরীক্ষায় যদি এই অঙ্ক আসে আমি উত্তর করব না। যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি। স্যার এই প্রশ্ন একবারই আসছে ভর্তি পরীক্ষায় 17-18 সালে, 17-18 সাল, আর এখন হচ্ছে 2026 সাল। তার মানে বিগত 8 বছর আগে একবার আসছে প্রশ্ন। এই প্রশ্ন আর কখনোই রিপিট হয় নাই। দ্যাট মিনস এই টাইপের অঙ্ক আসার পসিবিলিটি খুবই কম। আর যদি আপনার কপাল খারাপ হয়, যদি আসে পরীক্ষায়, এটা মুখস্থ করে যান উত্তরটা, যদি কমন পরে দাগায় দিয়ে আসবেন। নাহলে পরীক্ষার হলে যদি পারেন চেষ্টা করে যোগ বিয়োগ গুণ ভাগ করবেন হাতে সময় থাকলে। যদি সময় না থাকে তাহলে পাশের জনেরটা দেখে লিখবেন। আর পাশের জন যদি না পারে বাদ দিয়ে দেন। সব প্রশ্ন আপনাকে পারতে কে বলতেছে? সব প্রশ্ন পারার দরকার নাই স্যার। কিছু কিছু প্রশ্ন আমরা শিখব বাদ দেওয়ার জন্য। ঠিক এটা হচ্ছে তার উদাহরণ। অঙ্কটা করলাম, ঠিক আছে, সিদ্ধান্ত নিব এই যে অঙ্ক আমি করছি, পরীক্ষায় আসলে অ্যান্সার করব না। ক্লিয়ার? আসেন পরবর্তী চ্যাপ্টারে যাই। পরবর্তী চ্যাপ্টার, এই চ্যাপ্টারের এই প্রশ্ন 2-3টা করে আমরা হচ্ছে আমাদের ক্লাস শেষ করব। কারণ খুব বেশি লম্বা সময়ের ক্লাস নেওয়ার ইচ্ছা আমার নাই। কারণ দিন শেষে লম্বা সময় নিয়ে ক্লাস নিলে যেটা হয় সেটা হচ্ছে উপস্থিতির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, আগ্রহ আপনারা হারায় ফেলেন। অনেকে জাস্ট পিডিএফ নিয়ে চিন্তায় থাকেন। এই পিডিএফটা কোথায় পাওয়া যাবে? টেলিগ্রাম গ্রুপে। যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন শুধু তারাই এই পিডিএফটা পাবেন, অন্যরা কিন্তু পাবেন না। সো যারা যারা এখনও এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, গ্রুপে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি এই পিডিএফটা খুব সুন্দর মতো পেয়ে যাবেন, যেখানে ফিনান্স থেকে আসা সবগুলো প্রশ্নই আমাদের এই জায়গায় দেওয়া আছে, উত্তর সহকারে দেওয়া আছে। প্রশ্ন নাম্বার 33 দেখি বলা আছে, প্রতিষ্ঠানের বহিঃপ্রবাহ ঘটে নিচের কোন ক্ষেত্রে? বহিঃপ্রবাহ ঘটা মানে হচ্ছে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া। প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় কোনটা হলে? স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রি হলে তো প্রতিষ্ঠানে টাকা আসে, তাহলে এটা হচ্ছে টাকার আন্তঃপ্রবাহ, নগদের আন্তঃপ্রবাহ। অবচয়, অবচয়ের টাকাকে কি করতে হয়? যোগ করতে হয়। আর যেটা যোগ সেটাকে আন্তঃপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। বন্ড ইস্যু, বন্ড ইস্যু করলে প্রতিষ্ঠানে টাকা আসবে, এটাও আন্তঃপ্রবাহ। কিন্তু বন্ড সমর্পণ করা, সমর্পণ মানে হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে, মেয়াদ শেষ হওয়ার আগেই, মেয়াদ পূর্তির পূর্বে যদি আপনার বন্ড হোল্ডাররা বন্ডটাকে ফেরত দিতে চায়, সেই ক্ষেত্রে তারা বন্ড সমর্পণ করে। আর সমর্পণ করলে আপনি কি করেন? মেয়াদ পূর্তির পূর্বে বন্ডের মূল্য তাদেরকে প্রদান করেন বা বন্ডের মূল্য আপনি পরিশোধ করেন। তাইলে যদিও এখান থেকে যেহেতু মেয়াদ শেষ হয় নাই, কিছু টাকা আপনি কেটে রাখবেন, কিন্তু টাকা তো প্রদান করতে হবে, টাকা পরিশোধ করতে হবে। আর টাকা প্রদান বা পরিশোধ করলে আপনার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, এটাকে বলা হবে হচ্ছে বহিঃপ্রবাহ। পরবর্তী প্রশ্ন নাম্বার 34,
কোনটি প্রতিষ্ঠানের জন্য নগদের বহির্মুখী প্রবাহ নয়? যেটা বহির্মুখী প্রবাহ নয় এটাকে বলা হবে হচ্ছে আন্তঃপ্রবাহ। অর্থাৎ কোনটার দ্বারা প্রতিষ্ঠানে টাকা আসবে? আন্তঃপ্রবাহ দ্বারা অর্থের বৃদ্ধিকে নির্দেশ করে, আর বহিঃপ্রবাহ দ্বারা অর্থের হ্রাসকে নির্দেশ করে। তাহলে নগদের আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ নয়, মানে আন্তঃপ্রবাহ কোনটা? আন্তঃপ্রবাহ হবে কোনটা? আন্তঃপ্রবাহ হবে হচ্ছে অবচয়। কারণ অবচয়ের টাকাকে আমরা কি করি? যোগ করি। কার সাথে? নিট লাভের সাথে। যেহেতু এইটা নিট লাভের সাথে যোগ করা হয়, তাই এটাকে আমরা আন্তঃপ্রবাহ হিসেবে বিবেচনা করব। অপরদিকে লভ্যাংশ, সুদ, কর এগুলো আমরা প্রদান করি। লভ্যাংশ, সুদ এবং কর এই বিষয়গুলো সাধারণত কি করা হয়? প্রদান করা হয়। আর প্রদান করা হলে কি হবে? আপনার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, যেটাকে বলা হবে হচ্ছে বহির্মুখী প্রবাহ। বহিঃপ্রবাহ হিসেবে বিবেচনা করা হবে। বহির্মুখী প্রবাহ অর্থাৎ টাকা ব্যবসায় থেকে চলে যাবে। তাহলে যেটা বহির্মুখী প্রবাহ নয়, উত্তরটা হবে হচ্ছে অবচয়। আশা করি এই পর্যন্ত মোটামুটি আপনারা বুঝতে পারছি। আমরা অধ্যায় 4 পর্যন্ত শেষ করে ফেললাম, আর চ্যাপ্টার বাকি আছে 5টা। এই 5টা চ্যাপ্টারে আরও হয়তো বা এরকমের মোটামুটি কয়টা 34 পর্যন্ত করলাম, তো 92 পর্যন্ত প্রশ্ন, 60-62টা প্রশ্ন বাকি আছে। এই বাকি 60-62টা প্রশ্ন দেখাই দিচ্ছি আপনাদের। এই যে প্রশ্নগুলো আপনারা দেখবেন, আমাদের পরবর্তীতে প্রশ্নগুলো যদি আমরা দেখি, আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন, এই চ্যাপ্টারের প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপরে যে এখানে দীর্ঘমেয়াদী অর্থায়ন, বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো। তারপরে হচ্ছে মূলধন ব্যয়, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো দেওয়া আছে। বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মূলধন ব্যয়। এই চ্যাপ্টারটা অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে পড়তেই হবে, বাধ্যতামূলক। সর্বোচ্চ প্রশ্ন এই জায়গা থেকে আসছে। মূলধন ব্যয়ের পরে যদি আমরা দেখি আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, এই চ্যাপ্টারের আসা বিগত বছরের প্রশ্ন, এবং সবার শেষে হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো। টোটাল প্রশ্নের সংখ্যা যদি আমি দেখাই আপনাদের, মোট 92টা প্রশ্ন। খেয়াল করলে দেখবেন মোট 92টা প্রশ্ন আমাদের এই ফিনান্স প্রথম পত্র থেকে আসছে। সো শুরুর দিকের স্টার্টিংটা আমি করে দিলাম, পড়া হয়ে গেল। কিভাবে পড়তে হবে, কিভাবে বিশ্লেষণ করতে হবে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এবার বাকি দায়িত্বটা পুরাটাই আপনার, কারণ দিন শেষে পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা আপনাকেই পূরণ করতে হবে, পড়তে হবে আপনাকে। কি পড়বেন, কোথা থেকে পড়বেন, জাস্ট এই পিডিএফটা ফলো করেন, তাইলে আপনার জন্য এনাফ। কোনো গাইড বই দরকার নাই, কোনো সাজেশন দরকার নাই, জাস্ট বিগত বছরের প্রশ্নের কালেকশানটা ভালো মতো পড়েন। সুন্দর মতো গুছায় দেওয়া আছে, উত্তর সহকারে দেওয়া আছে, শুধু মনোযোগ সহকারে পড়েন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করবেন, কারণ পরিশ্রমীরা কখনোই হারে না। যে পরিশ্রম করে সে অবশ্যই সফল হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী দিন আগামীকালকে সেম টাইমে আরও একটা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে আপনাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।